ডোনাল্ড ট্রাম্প আবারও পরিষ্কারভাবে বলে দিয়েছে, একেবারে ক্লিয়ার বক্তব্য কি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করলে ফের হামলা চালানো হবে বা ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প একেবারে ক্লিয়ার মেসেজ। অনেকে ওই যে বলাবলি করছে যে আমেরিকা ওই যে B-2 স্পিরিট বোম্বার দিয়ে বিভিন্ন জায়গায় যে আক্রমণ করছে তাদের মানে ইরানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বলে অনেকে উল্লাস প্রকাশ করছে, এবং দেখলাম যে একটা পর্যায়ে ইরানের লোকজন ওই রকম নানা কিছু কথাবার্তা বলছে। এবং পরবর্তীতে এ বিষয়ে যে খবর আসলো সেটা হলো যে ইরান তো জেনে গেছিলো যে ওই সমস্ত ফ্যাসিলিটিতে আমেরিকা বম্বিং করবে, এটা তারা জেনে গেছিলো, এবং এর ফলে হচ্ছে কি ওখানে যে এনরিচড ইউরেনিয়াম অথবা অন্যান্য যে যন্ত্রপাতিটাতে ছিল এগুলো নাকি ওখান থেকে সরিয়ে ফেলছে। এখন সরিয়ে ফেলতেও পারে, কিন্তু ওই সমস্ত ওই পারমাণবিক যে প্রকল্পের যে স্থাপনা যেগুলো মাটির তলে ছিল সেগুলো যে ধ্বংস হয়ে গেছে ভিতরে, এটা কিন্তু কোনো সন্দেহ নাই। তবে ইরানের মতো একটা ধর্মোন্মাদ জাতি তারা যে এখানে থেমে থাকবে তা মনে করার কোনো কারণ নাই, কারণ তাদের হাতে যদি 400 কিলোগ্রামের ওপরে 60% এনরিচড ইউরেনিয়াম 235 থাকে তাহলে অবশ্যই তারা কিন্তু আবারও চেষ্টা করবে কিছুদিন পরে। আপাতত যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো সামলে উঠে নিয়ে তারপরে আবারও হয়তো কোনো পাহাড়ের নিচে সুড়ঙ্গ তৈরি করে সেখানে তার মধ্যে আবারও হয়তো করতে পারে। কিন্তু ইরানের এটা খুব ভালো করেই জেনে থাকার কথা, বা নিশ্চিতভাবেই তারা আশঙ্কিত থাকবে যেখানেই তারা এই আবার এনরিচমেন্ট যে ইউরেনিয়াম ব্যবহার করে অ্যাটমিক বোম বানানোর চেষ্টা করবে সেটা কিন্তু আমেরিকার নজরের বাইরে যাবে না, অর্থাৎ তারা কিন্তু ঠিকই জেনে ফেলবে। এটা কিভাবে সম্ভব হবে তার কারণ হচ্ছে কি একটা থিওক্রেটিক রাষ্ট্র মানে ধর্মোন্মাদ রাষ্ট্র আর কি, বা একই সঙ্গে একটা স্বৈরশাসনের দেশে ওখানে হচ্ছে কি জনগণ সাধারণত খুব বেশি খুশিতে থাকে না। একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু সরকারের প্রতি শাসকের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ থেকে অসন্তুষ্ট থাকে, এবং অতএব এই সমস্ত লোকজনের মধ্যে অনেককেই কিন্তু গুপ্তচর হিসেবে কিন্তু পাওয়া যায়। যদি আবার ওই দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে তাহলে তো একটা বিরাট জনগোষ্ঠী শাসকের প্রতি অসন্তুষ্ট থাকে। এই ক্ষেত্রে তুলনা করতে হবে, যেমন ইরান এবং এই যে সৌদি আরব, দুই দেশে কিন্তু অনেকটাই থিওক্রেটিক টাইপ, বাট সৌদি আরব তো আস্তে আস্তে থিওক্রেসি থেকে আধুনিক হওয়ার চেষ্টা করছে। কিন্তু এই সৌদি আরবে যে পরিমাণ গুপ্তচর নিয়োগ দেওয়া যাবে, অর্থাৎ খোদ সৌদি আরবের লোকজনকে যে পরিমাণ গুপ্তচর হিসেবে পাওয়া যাবে, যেমন ধরেন যে ইসরায়েলের মোসাদ অথবা আমেরিকা CIA, তারা এই সৌদি আরবের আভ্যন্তরীণ খবর জোগাড়ের জন্য কিছু গুপ্তচর নিয়োগ দিবে। তো এই গুপ্তচর তো বাইরের দেশের লোকজন হলে হবে না, ওই সৌদি আরবের লোকজন হলেই হবে, তাই না? এবং তারা আবার সরকারের হয়তো বিভিন্ন পজিশনে চাকরি বাকরি করে বা ব্যবসায়ী ইত্যাদি, অর্থাৎ সরকার ঘনিষ্ঠ এই ধরনের লোকজনকেই তো গুপ্তচর নিয়োগ দিতে হবে। তো একটা লোক যদি রসে বসে থাকে, ভালো খায়, ভালো চলে, ভালো জীবনযাপন করে, যা চায় মোটামুটি তা পায়, এই ধরনের অবস্থা যদি থাকে তাহলে কিন্তু তাকে গুপ্তচর বানানো এত সহজ না। একজন গুপ্তচর কখন হবে? যখন সে ব্যক্তিগতভাবে সরকারের উপর অসন্তুষ্ট থাকে, তা সে হতে পারে নৈতিকভাবে, আদর্শিকভাবে, এবং একই সঙ্গে হয়তো সরকার কর্তৃক অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। এই কিসিমের মানুষকেই কিন্তু গুপ্তচর বানানো সহজ। এবং তারপরে যদি অর্থনৈতিক অবস্থা খুব খারাপ থাকে ওই দেশের, যেমন সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু গুপ্তচর বানানো কিন্তু কোনো কঠিন না, অনেক গুপ্তচর পাওয়া যাবে। কিন্তু সৌদি আরবে কিন্তু অত বেশি গুপ্তচর পাওয়া সম্ভব না। তার কারণ হচ্ছে সৌদি আরব সরকার এ বিষয়ে কিন্তু খুব ওয়াকেফাল। তারা তেল বিক্রি করে বিলিয়ন ডলার অর্জন করে, এবং সেটা সৌদি আরবের ওই যে যারা নাকি রাজ পরিবার, তারা একটা বড় অংশ ভোগ করে ঠিকই, কিন্তু একটা বড় অংশ কিন্তু জনগণকেও দেয়, অর্থাৎ জনগণের পিছনে কিন্তু খরচ করে। অর্থাৎ অন্য কথায় জনগণ যাতে অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত না হয়
এ ব্যাপারে সৌদি সরকার কিন্তু বরাবর খুবই সতর্ক। এই জন্য কিন্তু সৌদি আরবে খুব বেশি গুপ্তচর তৈরি করা যায় না। অবশ্য এই সৌদি আরবের ক্ষেত্রে গুপ্তচর নিয়োগ করার তেমন কোনো দরকার নেই, কারণ আমেরিকা বা ইসরায়েলের সাথে এদের যে গভীর সম্পর্ক, এতে করে সৌদি আরবের ভিতরের খবর তারা খুব ভালো করেই জানে। বাট ইরানের ক্ষেত্রে এই ধরনের গুপ্তচর পাওয়া কিন্তু খুবই ইজি। তার কারণ হচ্ছে ইরানের তেল সম্পদ থাকলেও সেগুলো আন্তর্জাতিক বিধিনিষেধ, বিশেষ করে নিষেধাজ্ঞার কারণে ব্যাপকভাবে বিক্রিও করতে পারে না, এবং সেই হেতু জনগণের জন্য তারা খরচও করতে পারে না। আবার অন্যদিকে নানা রকম প্রক্সি, যেমন হেজবুল্লাহ, হামাস, হুতি ইত্যাদির পিছনে তারা প্রচুর টাকা পয়সা খরচ করে দেশের জনগণকে বঞ্চিত রেখে। এর ফলে হচ্ছে কি, ইরানের মধ্যে ব্যাপক বেকারত্ব, আয় উপার্জনে ঘাটতি, এবং একই সঙ্গে থিওক্রেটিক যে আচরণ সরকারের, অর্থাৎ ধর্মীয় উন্মাদনামূলক যে শাসন ব্যবস্থা, এর দ্বারা অনেক লোকজন ব্যক্তিগতভাবে নানা রকমভাবে অপমানিত, অপদস্থ হয় এবং ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। একটা মানুষ যতই ধার্মিক হোক, যখন ধর্মের গেড়াকলে পড়ে একটা বন্দি জীবনের মধ্যে কিছুদিন থাকে, প্রথম মনে করে যে ওটাই শান্তি, কিন্তু যখন এই গেড়াকলের মধ্যে পড়ে একটা পর্যায়ে সে মনে করে যে আসলে আমি তো বন্দি হয়ে গেছি, আমার তো মুক্তি দরকার। ফলে হচ্ছে কি, ইরানের মধ্যে লোকজনের অনেক ব্যাপক লোকজনের মধ্যে কিন্তু প্রচণ্ড রকম অসন্তোষ, এবং সেই সাথে অর্থনৈতিক যে দুরবস্থা, তাই না? এখানে ওই যে গুপ্তচর পাওয়া কিন্তু খুব কঠিন কোনো ব্যাপার না। এই যে ইরান আর ইসরায়েলের এই যে যুদ্ধে আমরা দেখলাম যে ইরানের একেবারে ওই উচ্চ পর্যায়ের অনেকগুলো কি একেবারে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তাদের IRGC প্রধান, তারপরে 8-10 জন বিজ্ঞানী, মানে পরমাণু বিজ্ঞানী আর কি, যারা ওই যে পারমাণবিক প্রকল্পে কাজ করে, তো এদেরকে যে হত্যা করা হয়েছে একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত হেনে, এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে কিন্তু এই গোয়েন্দা বৃত্তির কারণে। তো ইরানে এত বেশি মানে গোয়েন্দা বৃত্তি করার সুযোগ কিভাবে পেল ইসরায়েল? একটাই মাত্র কারণ, জনগণ প্রচণ্ড অসন্তুষ্ট, বহু জনগণ নৈতিকভাবে ব্যক্তিগত স্বাধীনতার অভাবের কারণে এবং একই সঙ্গে অর্থনৈতিক দুর্দশার কারণে। তো আমি যেটা বলছিলাম যে অতঃপর এই যে আপাতত যে যুদ্ধবিরতি হয়ে গেছে, এখন ইরানের কাছে যদি ওই পারমাণবিক অস্ত্র তৈরি করার যে ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম যদি থাকেও, এবং সেটা দিয়ে যদি তারা পারমাণবিক বোমা বানাতে যায়, তাহলে কিন্তু এটা জেনে যাবে সাথে সাথে, এবং সাথে সাথে আবার বিটি স্পিরিট বম্বার কিন্তু ইরানের আকাশে এসে ওইগুলোকে আবার ধ্বংস করবে। এইবার কি করবে জানেন? ওই সমস্ত পারমাণবিক অবস্থানে আক্রমণ করার সাথে সাথে ওই খামেনি যে বিল্ডিংয়ে থাকে, প্রেসিডেন্ট যে বিল্ডিংয়ে থাকে, বা ওদের যে প্রশাসনিক বিল্ডিং যেগুলো আছে না, সেগুলো মাটির সাথে মিশিয়ে দিবে। 1 সেকেন্ড দেরি করবে না। কারণ এখানে বিষয়টা বুঝতে হবে যে যুদ্ধটা আসলে কিসের মধ্যে। যুদ্ধটা কিন্তু দুইটা সাম্রাজ্যবাদী দর্শনের মধ্যে, বুঝছেন? এখানে যুদ্ধটা কিন্তু ইরান আর ইসরায়েল অথবা ইরান আর আমেরিকা, এই দুইটার মধ্যে না। এই জিনিসগুলো কিন্তু আমি সবসময় বোঝানোর চেষ্টা করে আসছি। এখানে যুদ্ধটা হচ্ছে দুটো সাম্রাজ্যবাদী আদর্শের মধ্যে। একটা হলো আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী গণতান্ত্রিক আদর্শ, যারা নাকি গোটা পৃথিবীতে একটা সাম্রাজ্য অলরেডি তৈরি করে ফেলছে, এবং যেটা দিয়ে তারা গোটা পৃথিবীতে তাদের প্রভাব বলয় বিস্তার করছে। সুতরাং এখানে চ্যালেঞ্জ জানাতে আসছে ইরানের এই থিওক্রেটিক, অর্থাৎ ইসলাম ধর্মীয় যে সাম্রাজ্যবাদী দর্শন, সেটা অর্থাৎ ইরান এই চেষ্টাটাই করে আসছে, তাই না? অর্থাৎ ইরান বলতে চাচ্ছে যে আমরা হলাম ইসলামের প্রকৃত প্রতিনিধি, আর ইসলামের বিধান হলো আল্লাহর কাছ থেকে আসা, অর্থাৎ সারা দুনিয়াতে এই ইসলামী বিধান কায়েম করতে হবে, এবং আমরা বর্তমানে তার প্রতিনিধিত্ব করে সেই কাজটা করব, এবং আমরা ওই পশ্চিমা পুঁজিবাদী গণতান্ত্রিক যে সাম্রাজ্যবাদী আদর্শ, তাকে পরাজিত করব। সুতরাং দিস ইজ দ্য কনফ্লিক্ট বিটুইন টু আইডিওলজিস। ওয়ান ইজ ক্যাপিটালিস্ট ডেমোক্রেটিক আইডিওলজি অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ দ্য থিওক্রেটিক আইডিওলজি। এবং এই দুইটা আইডিওলজির ভিত্তিতে দুইটাই কিন্তু সাম্রাজ্য তৈরি করতে চায়। আমেরিকা তার যে ক্যাপিটালিস্ট ডেমোক্রেটিক আইডিওলজি দিয়ে সাম্রাজ্য গোটা পৃথিবীব্যাপী কিন্তু অলরেডি এস্টাবলিশ করে ফেলছে। এখন চ্যালেঞ্জ জানাতে আসছে কে? ইরান তার থিওক্রেটিক, অর্থাৎ ধর্মীয় আদর্শভিত্তিক সাম্রাজ্যবাদী আদর্শ দিয়ে চ্যালেঞ্জ জানাতে আসছে।
তো এইরকমভাবে চ্যালেঞ্জ জানাতে আসলে সেখানে তো সংঘাত অনিবার্য। আপনি ইতিহাসে যতই যাবেন দেখবেন যে এরকম দুইটা সাম্রাজ্য পরস্পর সারাক্ষণ যুদ্ধবিগ্রহ নিয়েই ব্যস্ত থাকতো সর্বদাই। যেমন প্রথম বিশ্বযুদ্ধের আগে এই যে আস্তে আস্তে এর আগে তো ওই যে মোটামুটি একটা বিশাল অংশ অটোমান ইসলামিক খিলাফতের যে সাম্রাজ্য সেটা বিরাজিত ছিল না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে তারা কিন্তু ওই যে ওই ক্যাপিটালিস্ট ডেমোক্রেটিক আইডিওলজি যে সাম্রাজ্য ব্রিটিশরা ছিল তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, কি হয় না? হয়তো তখন কিন্তু ইসলামিক সাম্রাজ্যবাদী এই খিলাফত তন্ত্র কিন্তু পরাজিত হয় এবং ধ্বংস হয়ে যায়। বহু বছর পর এসে এই ইরান আবার ওই একই কাজটা করার চেষ্টা করছে। কিছুকাল আগে পর্যন্ত সৌদি আরবও কিন্তু একই কাজটা করছিল, কিন্তু একটি ভিন্ন আঙ্গিকে। তারা করতেছিল মিলিটারিলি না, তারা সারা পৃথিবীতে মিশনারি কার্যক্রম করে হাজারে হাজারে মসজিদ তারপরে মাদ্রাসা এগুলো তৈরি করে তারা কিন্তু যে সালাফি ইসলামী আদর্শ দিয়ে কিন্তু তারাও একটা সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করছিল, ইসলামী সাম্রাজ্য। তো ইসলামী সাম্রাজ্যের এই যে সৌদি আরবের এই কার্যক্রমকে সফলভাবে পশ্চিমা দুনিয়া কিন্তু থামিয়ে দিতে পারছে। এখন বাধ্য হয়ে নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য এই যে মোহাম্মদ বিন সালমান সে এখন আস্তে আস্তে তাদের ওই সালাফি ধর্মীয় আদর্শ অর্থাৎ ইসলামিক আদর্শ দিয়ে এখন সাম্রাজ্য এস্টাবলিশ করার চিন্তাভাবনা করে না, এবং সে বুঝেও গেছে যে ইসলামী আদর্শ দিয়ে আর মানুষকে বোকা বানানো যাবে না, এবং যে কারণে আস্তে আস্তে তারা আধুনিকতার দিকে ধাবিত হচ্ছে। এবং মোহাম্মদ সালমান কি বলছে যে ওই যে হাদিস এগুলো নাকি বাতিল, এগুলো বিশ্বাস করা যাবে না, নানা কথাবার্তা বলছে না। কেন এই কথাগুলো বলছে? কারণ সে বুঝে গেছে যে ইসলামের ভিতরকার গোমর ফাঁস হয়ে গেছে। পশ্চিমা দুনিয়া ইসলাম আসলেই কী জিনিস, সত্য ধর্ম নাকি অসত্য ধর্ম, এ সম্পর্কে মুসলমানরা গবেষণা না করলেও অমুসলিমরা গবেষণা করে এর খোল নলছে একেবারে সব জেনে গেছে। অর্থাৎ ওই মুখনিসৃত মিষ্টি কথা বলে এখন আর মানুষকে ভুজুং ভাজুং দিয়ে কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না, এটা কিন্তু বুঝে গেছে। বুঝে যাওয়ার কারণে কিন্তু সৌদি আরব পাল্টি দিয়েছে, বুঝছেন? কিন্তু পাল্টি দেয় নাই এই ইরান, যেহেতু এরা একটা বিপ্লব করছিল ওই যে 1979 সালে, তাই না? ওই বিপ্লবী জোশ কিন্তু এখনও বিদ্যমান। তারা এখনও মনে করে যে তাদের এই বিপ্লব পৃথিবীর বিভিন্ন দেশে আস্তে আস্তে ছড়া দিতে পারবে। এই ধরনের দিবা স্বপ্নে তারা কিন্তু বিভোর। তো ভালো কথা। তো অর্থাৎ অন্য কথায় এই ইসলামী আদর্শ ভিত্তিক যে সাম্রাজ্যবাদী যে ব্যবস্থা এরা আবারও আস্তে আস্তে ছড়া দিতে পারবে, এই ধরনের ধ্যান ধারণা তারা পোষণ করে। এবং এর পিছনে আবার ওই যে রাশিয়া এবং ওই যে চায়না মনে করেন যে নৈতিকভাবে সমর্থনও দেয়। কেন? কারণ চায়না বা রাশিয়া এই দুইটা দেশের আবার শত্রু কি এই মার্কিন সাম্রাজ্যবাদ না? তো চায়না আর রাশিয়া বেসিক্যালি ইরানকে সমর্থন দেয় কী জন্য? শত্রু আমার বন্ধু, অর্থাৎ ইরানের শত্রু আমেরিকা, তাই না? আবার রাশিয়া আর চায়নার শত্রু হলো আমেরিকা। তো শত্রু আমার বন্ধু, অর্থাৎ ইরানকে দিয়ে যদি এই ইসরায়েল এবং আমেরিকাকে যদি ঝামেলা করা যায় অসুবিধা কী? বস্তুত চায়না এবং রাশিয়া এই খেলাটাই এতদিন খেলে আসছে, এবং যেটা কিন্তু এইবার একেবারে পরিষ্কার কিন্তু আমরা বুঝতে পারলাম। অর্থাৎ যতদিন ইরান এককভাবে আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্র যে ইসরায়েল এদেরকে এককভাবে যতদিন ঝামেলা করতে থাকবে ততদিন কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যখন ইসরায়েল অথবা আমেরিকা এই ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হবে তখন কিন্তু চায়না আর রাশিয়া এই ইরানকে বাঁচানোর জন্য আসবে না। তখন কিন্তু আবার তারা বুঝে যাবে যে বাঁচাতে আসার অর্থ হচ্ছে যে এই ইসলামিক থিওক্রেটিক এই আদর্শকে বাঁচিয়ে রাখা এবং তাদেরকে সাম্রাজ্য বিস্তার করার সুযোগ দেওয়া। এবং এটা যদি করে আখেরে রাশিয়া এবং চায়নার নিজেরও কিন্তু ক্ষতি হবে, কারণ তারা তো অমুসলিম দেশ না। তারা কি চায় নাকি যে তাদের দেশ ইসলামিক শাসনতন্ত্রের অধীনে যাক? না, তারা তো সেটাও চায় নাকি? চায় না। এবং যে কারণে কিন্তু আমরা সাম্প্রতিককালে আমরা দেখেছি যে চায়না এবং রাশিয়া তারা কিন্তু কোনোভাবেই ইরানকে রক্ষার জন্য কিন্তু কোনো রকম সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসে নাই। ফলাফল ইরানকে একাই লড়তে হয়েছে। ক্লিয়ার? এখন ঘটনা জায়গাটার তা তো ঘটেই গেছে। এখন তাদের পারমাণবিক স্থাপনাগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে।
তো এরপরেও যদি তারা গোয়ার্থমি করে যদি আবারও আশা করে এবং প্ল্যান করে যে আবারও আমরা পারমাণবিক বোমা তৈরি করব, ইটস ওকে ফাইন, কিন্তু আমেরিকা উইল বি রেডি অলওয়েজ টু বম্ব ওভার দ্য নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ইমিডিয়েটলি। এতে কিন্তু কোনো সন্দেহ নেই, এবং তখনও ইরানকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি। আপনাদের শুনতে ভালো লাগুক আর না লাগুক, ইট ইজ দ্য রিয়ালিটি, এটাই বাস্তবতা। ধন্যবাদ।